আমাদের যাদের ছোটবেলায় বেড়াতে যাওয়ার কথা উঠলেই একবার না একবার পুরীর নাম কানে আসতই, আমাদের যাদের বাড়ির অ্যালবামে পরিবারের সাথে একটা না একটা সমুদ্রের জলে হাঁটু অবধি দাঁড়িয়ে থাকার ছবি আছে, যাদের স্কুলের পরীক্ষার আগে বাড়ির বড়রা ছোট্ট গোলাপি পুঁটলি থেকে মহাপ্রসাদের দু একদানা খাইয়ে দিয়েছে, যাদের স্মৃতির মধ্যে আবছা হয়ে আছে বালির ঘর, সমুদ্রের নোনা জল, ঢেউয়ের ধাক্কা, মন্দিরের ভেতরে জগন্নাথ মূর্তির চারপাশের অন্ধকারে পাক খাওয়া, ভিড়ের মধ্যে একবার না একবার হারিয়ে গিয়ে ভয় পেয়ে ডুকরে ওঠা, যাদের স্মৃতির মধ্যে গেঁথে রয়েছে স্লিপার ক্লাসের আপার বার্থে বসে বাড়ির লুচি তরকারির ভাগ বাটোয়ারা, দাদুর হাত ধরে ভয়ে ভয়ে সমুদ্রে নামা, তারপর বালি ভরা মাথা আর পকেট নিয়ে ফিরে আসা, ভাড়া করা হাঁড়িকুড়িতে মা ঠাকুমার রান্না করা খাবার খাওয়া, আর ঘুম থেকে উঠে মন্দির। তারা অর্থাৎ আমরা আজ দিন ক্ষণ সময় পার করে বারবার পুরী ছুটে যাই শুধুমাত্র নতুনত্বের মোড়ক খুলে কিছুটা অতীত স্পর্শ করার জন্য। সমুদ্রই সেই পরশ পাথর যার ছোঁয়া এখনো মানুষের সাথে মানুষের দূরত্ব কমিয়ে দেয়। আমি যাকে ছুঁয়ে আছি সে ছুঁয়ে আছে তাকেও, যার সাথে আমার কথা নেই বহুদিন। গত সপ্তাহে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পুরীর ট্রেন ধরার উদ্দেশ্যে। কলকাতায় তখন বেশ বর্ষা। সকালে বেরিয়েছিলাম তার দুটো কারণ ছিল। এক, পুরীতে সবসময় অন সিজন, তাই রাতের ট্রেনের কোনো টিকিট ছিল না। আর দুই, প্রথমবার বন্দে ভারতে চাপা। সকালের ট্রেন ধরার মতো কঠিন পরীক্ষায় আমি পাশ করে যখন ট্রেনে চেপে বসছি তখন ট্রেন ছাড়তে আর মিনিট 15। নীল সাদা শহর থেকে সাদা নীল ট্রেনে আমরা রওনা দিয়েছিলাম আমাদের প্রিয় পুরী। এখন বাজে 6টা আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের ট্রেনের ঠিক পাশে। স্টেশন থেকে অনেকটা রাস্তা পার করে তারপরে C5-এর সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। বন্দে ভারতে চাপার অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের প্রায় সকলেরই হয়ে গেছে, আর যাদের চাপার অভিজ্ঞতা হয়নি তাদের অন্যদের চাপা দেখার অভিজ্ঞতা হয়ে গেছে। ফলত সেটাতে বিশেষ করে বলার কিছু নেই। যাই হোক, আমার জন্য এটা প্রথমবার, আমি প্রথমবার বন্দে ভারতে চাপছি। একটা আনন্দ তো রয়েছে। জার্নিটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকুন। এখন বাজছে ঠিক 6:10। আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। একটা দারুণ সিট কিন্তু অ্যালটেড হয়েছে আমার জন্য, এই যে ডান দিকে। দারুণ জানলা, দারুণ ভিউ। যাই হোক, এই সবে জল দিয়ে গেল, এরপরে আরও বিভিন্ন কিছু দিয়ে যাওয়ার কথা। আমি অপেক্ষা করছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টটা এলেই খেয়ে দিয়ে তারপর একটা শটান ঘুম। ভারতের বর্তমান সময়ের দ্রুততম ট্রেনগুলির মধ্যে একটি হলো বন্দে ভারত। এর আগে চাপার অভিজ্ঞতা না থাকলেও ইউটিউবের সুবাদে প্রায় সব ব্যবস্থাই মোটামুটি জানা। সুন্দর, আরামদায়ক এবং দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। সকালের জার্নি বলে এই জার্নিতে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ছিল চা কফির বন্দোবস্ত। 22859 হাওড়া পুরী বন্দে ভারতের হাওড়া থেকে ছেড়ে যাওয়ার সময় সকাল 6:10। যাত্রাপথে রয়েছে মোট 7টি স্টেশন। পুরী পৌঁছানোর নির্ধারিত সময় বেলা 12:35। যদিও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রায় 45 মিনিট মতো ট্রেন লেট ছিল।
এই যে এইটা হচ্ছে ব্রেকফাস্ট, এখানে ডিম ভাজা, আলু ভাজা, সতেজ ভেজিটেবলের নামে একটু গাজর আর 4টে মটরশুঁটি, এখানে ব্রাউন ব্রেড, ব্রাউন কালারের ব্রেড, আর এটা কেক, জ্যাম, মাখন, কেচাপ। এইটা আপাতত খাবো। এর আগে যতবার পুরী গেছি প্রতিবারই রাতের ট্রেনে, ফলে দিনের বেলায় যেসব রাস্তা পার করে গেছি দেখা হয়নি কোনোদিন। সকালে ট্রেনে ঘুম ভাঙার পর দেখেছি ভোর রাতে পেরিয়ে গেছে ভুবনেশ্বর। বালেশ্বর স্টেশন পার করার পর কটক অবধি, বলা চলে ভুবনেশ্বর অবধি চারপাশের দৃশ্য ভীষণই সুন্দর। এ এক নতুন অভিজ্ঞতা। পুরী শুনলেই আমাদের চোখের সামনে সমুদ্র ভাসলেও পুরী বা তার আশেপাশের শহরের এক অন্য রূপও রয়েছে। পরে কোনো একবার এই জার্নিটাকে অন্যভাবে দেখার ইচ্ছে ভাঁজ করে রাখা রইল বুক পকেটে। এখন 12টা বাজছে, আমরা এসে এখন ভুবনেশ্বর স্টেশনে ঢুকছি। মোটামুটি 40 মিনিট মতো লেট। এরপরে শুধু খুর্দা রোড রয়েছে, তারপরে পুরী। এই জায়গাটা যদি ট্রেনে দেয় তাহলে কটার সময় পৌঁছই সেটাই দেখার। তবে ওই ওয়্যার ইজ মাই ট্রেনে যেটা দেখাচ্ছিল যে মোটামুটি 40 মিনিট তো লেট হবেই। যাই হোক, যে বিষয়টা হলো ভুবনেশ্বরে একটু লোকজন নেমে যাওয়ায় আপাতত চারিদিকে সিট ফাঁকা হয়েছে এবং আমি শেষ পর্যন্ত জানলার ধারে এসে বসতে পেরেছি। যাক, দরজা বন্ধ হলো, ভুবনেশ্বর স্টেশন ছাড়ছে আর 1 ঘন্টার পর। খুর্দা রোড পেরোনোর পর থেকে ট্রেনের স্পিড কিন্তু বেশ ভালো, রাদার ভুবনেশ্বর পেরোনোর পর থেকে ট্রেনের স্পিড বেশ ভালো। এখন 12টা 40 বাজছে, আর মনে হচ্ছে মিনিট 10-15-এর মধ্যে পৌঁছে যাব। আচ্ছা, চট করে এটা দেখাই একবার। কথায় আছে পুরীতে অফ সিজন বলে কোনো সময় হয় না। পুরী এমন এক জায়গা যেখানে ধর্মের বজ্রকঠিন রীতিরেওয়াজের সাথে মিশে যায় সমুদ্রের উদারতা। মধ্যবিত্তের বাজেট ট্রিপই হোক বা অর্থ সামর্থ্যে এগিয়ে থাকা মানুষদের ছুটির গায়ে গা এলিয়ে দেওয়া রাজকীয় ভ্রমণ, সব ধরনের মানুষের আসা যাওয়া লেগেই থাকে সারা বছর। পুরীর এই বহুমুখীনতা আসলে এমন এক আলো যার দিকে শত সমস্যার পরেও আমরা ছুটে যাই বারবার। পুরী রেলওয়ে স্টেশন থেকে এর আগে আমরা হেঁটে গেছি পুরী হোটেলের সামনে, রিক্সায় গেছি, টোটোয় গেছি এবং অটোয় বহুবার গেছি। অটোর ভাড়া মোটামুটি 150 টাকা, কেউ 120 টাকা। আগের বারে, মানে আমি বলছি 1 বছর আগে পর্যন্ত 150 টাকা চাইতো। এইবারে টার্গেট ছিল যে লোকাল ট্রান্সপোর্ট আর কি আছে সেটা এক্সপ্লোর করার। তো যথারীতি একটা যেটা অপশন আমি জানতাম, সরকারি এমও যে বাসগুলো চালু করেছে, তো আমরা বেরিয়ে এসে দাঁড়িয়েছিলাম, এমও বাসগুলো পাইনি, একটা লোকাল ওড়িয়া বাস পেয়েছি, সেটাতে চেপে গেছি। এই বাসটা এখান থেকে ওটিটিসির সামনে অবধি, মানে ওই পুরী হোটেলের একটু পরে, সেখান অবধি এই বাসটার ভাড়া পার হেড 20 টাকা। আপাতত এসে নামলাম একদম ওটিডিসির কাউন্টারটার সামনে। এই যে মাধোদাদি যে হোটেলটা, সেটার সামনে ওটিডিসির কাউন্টার রয়েছে, সেটার সামনে নামলাম। এখন চলে যাব ওটিডিসির বুকিং কাউন্টারে আর জিজ্ঞেস করে নেবো যে ওদের যে চিল্কার প্যাকেজটা সেটা অ্যাভেলেবেল আছে কিনা আগামীকাল বা পরশু দিন।
তাহলে সেটার অ্যাডভান্স বুকিং করে তারপরে আমরা যাব হোটেলে। পুরী স্টেশনে পৌঁছে প্রথমে আগে ওটিডিসির বাস বুক করে তারপরে হেঁটে হেঁটে এসে পৌঁছলাম হোটেলে। এই হোটেল সম্পর্কে আমার কয়েকটা প্রোজ অ্যান্ড কনস বলার আছে। প্রথমে আমি প্রোজ গুলো বলে নিই। প্রথম কথা হলো লোকেশনটা খুব ভালো, এখান থেকে সমুদ্র হেঁটে ঠিক 1 মিনিট। একটু সমস্যা হতে পারে বয়স্কদের জন্য, সেটা হচ্ছে এই হোটেলে কিন্তু লিফটের বন্দোবস্ত নেই। বাদ বাকি সমস্ত দিক থেকে আমার মনে হয় যে এই হোটেলটা ভালো। স্পেশালি আমি আবারও বলবো যে এই হোটেলের সার্ভিস কিন্তু খুব ভালো। যারা আছেন, যারা কাজ করছেন, তারা কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ, এটা বলা যেতে পারে। এইবারে আসি মূল বিষয়ে, যে এদের চার্জেস কত, রুমের ভাড়া কত। এসি রুমগুলোর ভাড়া হচ্ছে 1800 থেকে 2200, বা যখন অন সিজন তখন কিন্তু এই ভাড়াগুলো আর একটু বাড়তে পারে। অফ সিজনে যেমন এখন একটু কম। আর নন এসি রুমগুলো আরো 400-500 টাকা করে কম ধরুন। ট্রেন থেকে নেমে ওটিডিসির বুকিং কমপ্লিট করে তারপরে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর একটু ল্যাদ খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। আর বেরোতেই দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরীতে বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক বিষয়, আর এটা চেয়েওছিলাম, কারণ পুরীতে এর আগে আমি কখনো বৃষ্টি দেখিনি। তবে যে সমস্যাটার কথা মাথায় ছিল না সেটা হচ্ছে যে বৃষ্টিতে কি করব। এই যে এখন মন্দির যাচ্ছি, মন্দিরের ভেতরে ছাতা অ্যালাউড কি না জানি না, কারণ কোনো দিন ছাতা নিয়ে যেতেই হয়নি এর আগে। তো যাই হোক, আমরা মোটামুটি এই ভেতরের রাস্তা দিয়ে যাই। আমার উল্টো দিকে ওইদিকে গোপাল বল্লভ রোড, এই দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, সেখান দিয়ে হাঁটতে হাঁটতে যাব আর মন্দিরে পৌঁছোই, মন্দিরে দর্শন করি, তারপরে আপনাদের জানাচ্ছি যে আসলে কি বিষয়টা হচ্ছে। তো এখন আমরা এই দিকটা দিয়ে হাঁটতে হাঁটতে একটা শর্টকাট রাস্তা রয়েছে, সেইটা দিয়ে পৌঁছে যাব মন্দির। চলুন যাওয়া যাক। রেবা বিচ রিসর্ট থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স অ্যাজ পার গুগল ম্যাপ ওই 1 কিলোমিটার 1100 মিটার মতো। তো আমরা এই রাস্তাটা হেঁটেই যাব। তখন যখন সদ্য বেরিয়েছি তখন বৃষ্টি তাও একটু কম পড়ছিল, এখন বৃষ্টির জোরটার একটু বেড়ে গেল। যাই হোক, আমরা অলরেডি হাফ রাস্তা মতো চলে এসেছি, আর একটুই রাস্তা বাকি আছে। সুন্দর এই রাস্তাটা হেঁটে যাওয়ার জন্য, তবে জল জমে আছে প্রচুর। এই রাস্তাটায় মূলত পুরীর পান্ডা এবং তাদের পরিবারের লোকজন থাকেন, আর তাই এই রাস্তায় যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর বেশিরভাগের সাথেই লাগোয়া একটি মন্দির রয়েছে, যেমন ঠিক উল্টো দিকে একটা রয়েছে। এরকম মন্দির পুরো রাস্তা জুড়েই রয়েছে। তো চলুন আস্তে আস্তে হাঁটা যাক। জল কিন্তু বেশ বেড়ে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে। বৃষ্টি একটু কমে এসেছে, এটা একটা ভালো বিষয়। আমরা আরও একটু হেঁটে এলাম। এই যে এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরের ঠিক ডান দিকে, আমরা প্রত্যেকবার যখন এই রাস্তাটা দিয়ে হেঁটে যাই, এটা আমাদের কাছে একটা মাইলস্টোনের মতো, যে এই মন্দিরকে বাঁ হাতে রেখে ডান দিকে চলে যাব আমরা। এই এত গলি ঘুপচি ঘুরে শেষমেশ আমরা এসে পৌঁছলাম মূল রাস্তায়, যে রাস্তায় দাঁড়ালে এখান থেকে সরাসরি জগন্নাথ মন্দির দেখা যায় মন্দিরের চূড়া।
আমরা যখন মন্দির চত্বরে পৌঁছলাম তখন চলছে ধ্বজা উত্তোলন। যারাই পুরীর মন্দিরে গিয়েছেন তারাই একবার অন্তত এই দুঃসাহসিক কাজ চোখে দেখেছেন। যুগ যুগ ধরে পুরীর মন্দিরের ধ্বজা বদল করার এই প্রথা চালু রয়েছে। মন্দির চত্বরের আমূল পরিবর্তনের বিস্ময় কাটিয়ে দেখি চারপাশে অগুন্তি মানুষ তখন দাঁড়িয়ে দেখছেন সেই ধ্বজা উত্তোলন। মন্দিরের সামনেই একটা দোকানে জুতো, মোবাইল, ব্যাগ রেখে আমরা ঢুকে পড়েছিলাম মন্দিরের ভেতর। আপনি কি শেষবার পুরী এসছেন গত 1.5 বছরেরও আগে কিংবা 2 বছরেরও আগে? যদি তাই এসে থাকেন তাহলে আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আপনার দেখে মনে হতে পারে পুরীর একটা কোনো নতুন সুন্দর পার্কে এসে দাঁড়িয়ে আছি। আদতে কিন্তু তা নয়, আমরা দাঁড়িয়ে আছি পুরী মন্দিরের চত্বরে। আমরা এখন বসে আছি শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের বাঁ দিকে, অর্থাৎ ইস্ট গেটের ঠিক বাইরে। গতবার যখন এখানে এসেছিলাম তখন এই জায়গাটার কাজ চলছিল, গতবার মানে আগের বছর ফেব্রুয়ারিতে। তখন চারিদিকটা ধুলো ময়লা, প্রায় কিছুই হয়ে ওঠেনি। আর আজ যখন এখানে এসে বসেছি আমি জাস্ট চমকে গেছি। এটা অসাধারণ সুন্দরভাবে চারদিকটাকে সাজিয়ে তোলা হয়েছে। যেরকম এই লাল পাথরের বেঞ্চ করা হয়েছে, লাল পাথরের ছোট ছোট বাগানের মতো জায়গা করা হয়েছে যেখানে গাছ করা হয়েছে। চারপাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ। এই যে এই পাশে একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটা পুরো মন্দিরটাকে পরিক্রমা করছে। চাইলে এই পাশেও আরেকটা রাস্তা রয়েছে, সেটা আরও অনেকটা বাগানের মধ্যে দিয়ে, দুপাশে প্রচুর গাছ। এই রাস্তাটা বেসিক্যালি পরিক্রমা করার বাইরের রাস্তা। এই দিকে যে রাস্তাটা ছিল যেটা দিয়ে একদম সরাসরি স্বর্গদ্বার বা ভারত সেবাশ্রম সংঘ দিয়ে বেরোতো, সেই রাস্তাটা খুঁজে পেতে একটু বেগ পেতে হতে পারে, কিন্তু পুরো বিষয়টা আসলে কিন্তু দারুণ সুন্দর। এই যে মন্দিরের বাইরের যে রেনোভেশনগুলো, এগুলো নিয়ে মানুষের দ্বিধা থাকতে পারে ভালো না মন্দ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই মন্দির চত্বরকে কিন্তু আদতে এই রেনোভেশনগুলো সুন্দর করে তুলেছে। এটাই মন্দির চত্বরের বাইরেই করা হয়েছে, খাবার জলের বন্দোবস্ত। এই বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে। যেটা এইবার পুরী আসার আগে চারপাশে শুনছিলাম যে পুরীর মন্দিরে ঢোকার জন্য অনেকটা রাস্তা পেরিয়ে আসতে হচ্ছে, হাঁটাটা অনেকের জন্য দুষ্কর হয়ে উঠছে, সেই বিষয়গুলো কিন্তু আজ অন্তত আমি দেখলাম না। আমরা জাস্ট ওই পারে একটা দোকানে চটি আর মোবাইল রেখে এই পারে মন্দিরে ঢুকে পড়লাম, মানে সেটা ম্যাক্সিমাম 50 মিটার হাঁটা হবে। ফলে যে কনফিউশনটা তৈরি হচ্ছে যে বয়স্করা হেঁটে ঢুকতে পারবেন কিনা, সেটা কিন্তু এই মুহূর্তে এখানে নেই। এই অবস্থাটা হতে পারে যখন পিক সিজন চলছে পুরীতে এবং প্রচুর পুণ্যার্থী আসছেন, তখন তাদেরকে চ্যানেলাইজ করার জন্য রাস্তাগুলো অনেকটা ওই ছোট ছোট ব্যারিকেড দিয়ে লেন্দি করে দেওয়া হয়, মানে ওই এইভাবে ঘুরিয়ে। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়ে থাকতে পারে, বা ভবিষ্যতেও হয়তো সেই জিনিসটা হতে পারে। সেটা শুধুমাত্র ওই ভিড়টুকুকে চ্যানেলাইজ বা কন্ট্রোল করার জন্য। আপাতত কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, ফলে নিশ্চিন্তে আসতে পারেন। মন্দির চত্বরে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা জগন্নাথ টেম্পল রোড ধরে প্রতিবারের মতো রাস্তার দুপাশের খাবার খেতে খেতে ফিরে এসেছিলাম হোটেলে।
এখন দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্র সৈকতে। এখন মন্দির থেকে ঘুরে এসে এই মাত্র এখানে এলাম। এইবারে যেটা একেবারে চোখে পড়ার মতো, মানে 1.5 বছর পরে আসছি, যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু এই বেসিক্যালি বাঁ দিকে যে জায়গাটা বসার জায়গা ছিল, সেই জায়গাটার পরে বেশ আরও 20 ফুট মতো জায়গা এখানে বাঁধানো হয়ে গেছে। এখানে আগে তো ওই বালি ছিল, এখানে এখন বাইক স্ট্যান্ড করে দিয়েছে, বাচ্চাদের খেলাধুলোর ওই গাড়ি টাড়ি সমস্ত রয়েছে। মোটামুটি স্বর্গদ্বারের যে মেলাটা ছিল সেটা তো আছেই, আর এই দিকটাও কিন্তু আস্তে আস্তে মেলায় পরিণত হচ্ছে। তাই একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখে আসি কি চলছে। উপচে পড়া ভিড়, নোনা হাওয়ার ঝাপটা, আনন্দের হৈ হৈ, খুশির গন্ধে ম ম করছে সন্ধেবেলা। এই ছিল আমাদের পুরী ঘুরে বেড়ানোর প্রথম দিন। পরের দিন আমরা ওটিডিসির গাইডেড ট্যুরে ঘুরতে গিয়েছিলাম চিলিকা লেক, আর সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব এই চ্যানেলে। সেই ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।